আজকে থেকে আমাদের শুরু হচ্ছে বোটানি, ঠিক আছে? তাহলে বোটানিতে আমরা কি কি টপিক পড়বো বলে ঠিক করেছিলাম? আমাদের বোটানিতে আমরা পড়বো নাম্বার 1 সেল, নাম্বার 2 পড়বো হচ্ছে টিস্যুস, 3 নম্বরে আমরা পড়বো হচ্ছে জীবের শ্রেণীবিভাগ। এই জীবের শ্রেণীবিভাগে কর্ডাটা অ্যানিমালস, তারপরে তোমার অ্যান্ড্রোপোডা, এই অ্যানথ্রোপোডা, এই সমস্ত কিছু ওর মধ্যে চলে আসবে। আমরা কিন্তু এখন জুলজি কমপ্লিট করেছি বটে, কিন্তু প্রাণীর ক্লাসিফিকেশন কিন্তু আমরা করিনি, তো সেটা এখানে হবে। আমরা পড়বো হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিংস, লিভিংসের ক্লাসিফিকেশন হবে। আচ্ছা, তারপর আমরা পড়বো প্লান্টস অ্যান্ড ইটস স্ট্রাকচার, প্লান্টস অ্যান্ড ইটস স্ট্রাকচার, উদ্ভিদ এবং উদ্ভিদের স্ট্রাকচার দেখব। 5 নম্বরে আমরা পড়বো হচ্ছে প্লান্ট ডিজিজ সম্পর্কে, প্লান্ট ডিজিজ সম্পর্কে পড়বো। আর 6 নম্বর আমাদের লাস্ট টপিক যেটা থাকবে, দ্যাট ইজ এভলিউশন। হ্যাঁ, এভলিউশন থিওরিটা আমরা পড়ে আমাদের বায়োলজি শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে তোমাদের হিস্ট্রিতে কি পড়া দেওয়া আছে বলো দেখি। মৌর্য হিস্ট্রিতে, হ্যাঁ মৌর্য এম্পায়ার। হ্যাঁ, হিস্ট্রিতে মৌরিয়ান এম্পায়ার পড়া দেওয়া আছে। হুম, ভেরি গুড। এটা ভালো করে পড়তে থাকো, যেটা যেটা পড়া দেওয়া হচ্ছে। আজকে রাতে আমি পড়া চেঞ্জ করব, এদের নোট দেবো তারপর, ওকে? ঠিক আছে, চলো তাহলে খাতায় হেডিং লাগাও। আজকে আমরা পড়তে চলেছি সেল। সেল, চলো খাতায় হেডিং লাগাও সেল। সেলকে বাংলায় আমরা বলি হচ্ছে কোষ, অর্থাৎ জীবদেহের একদম বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট যদি কোনোটাকে বলি, তাহলে সেটা হচ্ছে সেল। ওকে, বেশ। তো সেলকে পড়তে গেলে আমাকে কি করতে হবে? আমাকে সেলের মিনিং জানতে হবে, যে আসলে সেল এই চ্যাপ্টারটার মধ্যে কি রয়েছে। তারপর সেলকে ক্লাসিফাই করতে হবে, হ্যাঁ, তাদের বিভিন্ন বেসের উপরে ভিত্তি করে তাদের ক্লাসিফিকেশন হবে। এবং শেষ সেল থিওরি। সেল থিওরির পর তারপর আমরা কি দেখব? সেল অর্গানেলস দেখব, যে একটা সেলের মধ্যে কি কি থাকে। আমরা এখানে কম্পারেটিভ একটা সিনারিও দেখব, যে অ্যানিমাল সেলের মধ্যে কি থাকে আর প্লান্ট সেলের মধ্যে কি থাকে। যখন এদের কোয়েশ্চেন প্র্যাকটিস হবে তখন আরো প্রত্যেকটা আমাদের এই থিওরি ক্লাসে যেগুলো মিস চলে যাবে, সেটা সেখানে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। ওকে, বেশ। তাহলে সবার প্রথমে আমরা সেল কি দেখব? সেল থেকে আমরা যে কয়টা জিনিস দেখব একটুখানি নোট করে নিই। সবার প্রথমে সেলের মিনিং দেখব, হুম। তারপর আমরা দেখব হচ্ছে কি না, ক্লাসিফিকেশন অফ লিভিংস অন দ্য বেসিস অফ সেল, ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন অফ লিভিংস অন দ্য বেসিস অফ সেল, সেলের ভিত্তিতে জীবের প্রকারভেদ দেখব। আর তারপর দেখব আমরা সেল থিওরি, সেল থিওরি দেখব। আর এর মধ্যেই পুরো বিষয়টা কমপ্লিট হবে, ঠিক আছে? টাইপ অফ সেল আমরা কি কি পড়বো এখানে। যেমন আমি তোমাদের একটা কথা বলি, ধরো আমাদের আলটিমেট একটা হাউস যদি তৈরি করতে হয়, একটা বাড়ি তৈরি করব আমরা, হ্যাঁ। সেই হাউসটা তৈরি করতে গেলে সবার প্রথমে আমার কি দরকার না, ব্রিক লাগবে, আমার ব্রিক। সেই ব্রিকগুলোকে একটার ওপর একটা সাজিয়ে আমি কি করব, কতগুলো ওয়াল তৈরি করব। আর এই কতগুলো ওয়াল দিয়ে আমি কি তৈরি করব, কতগুলো রুম তৈরি করব। আর কতগুলো রুম দিয়ে আমার কি হবে না, হাউস তৈরি হবে। ঠিক সিমিলার ভাবে আমাদের যে হিউম্যান বডি, আমাদের যে হিউম্যান বডি, সেই হিউম্যান বডির একদম বেসিক পয়েন্টে রয়েছে হচ্ছে সেল। কতগুলো সেল মিলে একটা টিস্যু তৈরি করে, আর কতগুলো টিস্যু মিলে একটা অর্গান তৈরি করে, আর কতগুলো অর্গান মিলে একটা বডি তৈরি করে। তাহলে একটা হাউসের ক্ষেত্রে যে বেসিক স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট যদি ইট হয়, ব্রিক হয়, তেমনি হিউম্যান বডি বা যে কোনো লিভিংসের বডির কথাই বলি, কারণ সেই বডির যে যে বেসিক আর ফাংশনাল আর স্ট্রাকচারাল যেটা ইউনিট, সেটা হচ্ছে কি, সেল। ওকে, বুঝতে পেরেছি? আমরা এখানে কি কি পড়বো এই চ্যাপ্টারের মধ্যে, এই চ্যাপ্টারের টপিকস গুলো কি থাকবে না, এই চ্যাপ্টারের টপিকস গুলো থাকবে যেমন আমরা টাইপ অফ সেল পড়বো, টাইপ অফ সেল পড়বো। 2 নম্বরে আমরা পড়বো হচ্ছে
অ্যানিমাল সেল, অ্যানিমাল সেল আর প্লান্ট সেল। দেখো যতটা সহজ করে দেখানো যায় ততটা সহজ করে আমরা এখানে পড়ার চেষ্টা করব। কম্পোজিশন অফ সেল, অর্থাৎ একটা সেল কি কি দিয়ে তৈরি হয়, কম্পোজিশন অফ সেল। 4 নম্বর কি পড়বো না, সেল অর্গানিলস পড়বো। সেল অর্গানিলস কি কি জিনিস দিয়ে সেল তৈরি হয়েছে। তারপর ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ, ব্যাস এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টপিক। সেল ডিভিশনও এর মধ্যেই থাকবে। ঠিক, তাহলে এখান থেকে আমরা কিছু ছোট ছোট নোট নেব, যে নোটগুলো শুরু করার আগে যে নোটগুলো আমাদের পরীক্ষায় বারবার রিপিটেটিভ ওয়েতে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যদি হয়ে যায় তাহলে আমরা সেখানে যাব। মে আই রাবিট, মুঝ বেটা? হ্যাঁ দাদা চলুন। ওকে, চলো প্রথম পয়েন্ট লিখো যে সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। ইউনিট অফ লাইফ দাও, 1 মিনিট দাঁড়াও তো। হ্যাঁ হ্যালো, ওইটা তো আর হলো না বুঝলে, এখানে হলো না এর বিভিন্ন ধরনের ছলচাতুরি লোকজন সব, ঠিক আছে? তো ওই জন্য দেখি ভবানীপুরে ইয়ে করে দেবো, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা সব ফাইনালই ছিল, বুঝেছো? এখানে যারা যারা ছিল সকলের কথাবার্তাই ফাইনাল ছিল, কিন্তু শয়তানি আর কি, ওদের অ্যামাউন্টটা বেশি লাগবে, না হলে করবে না এটি আর কি, বুঝোই তো, 50-এর কাছাকাছি। হ্যাঁ এবার সেটাও তো এখন, আর এটাও তো এখন নিতে সেই অনেকজনের হাতে পায়ে ধরতে হচ্ছে। 100 টাকা তো দরকার নেই, ভবানীপুর আমার যখন রয়েছে ওখানে করে দেবো, বুঝেছো? হ্যাঁ, তুমি কোথায় এখন? তুমি একা একা ঘুরছো, একটু সাবধানে থাকতে হবে না? আহ, বেশ। হ্যাঁ তুমি কিন্তু তাহলে দাদা একটা দায়িত্ব নিয়ে কাজ করো কিন্তু, হ্যাঁ এটা একটু চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর ওই কনফিডেন্সটা না রেখে সুন্দর করে ইয়েটা করতে হবে দাদা, নাহলে কিন্তু হবে না। কারণ এটা তো বুঝতে পারছো তো, কনফিডেন্সের জন্য সমস্যা হয়ে গেছে। হুম, হ্যাঁ ঠিক আছে। বাবা গ্যাস সিলিন্ডার যখন শেষ হয়ে যায় গ্যাস থাকে না। হ্যাঁ হ্যাঁ, ওটা গ্যাসের সিলিন্ডার, ওটা শেষ হলে আর একটা নিতে হবে বাবা। যাও তুমি খেলো বাইরে গিয়ে। ওকে, তো সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। বাবা, হ্যাঁ চলো, তারপর পয়েন্ট লিখো, আমাদের সেল সবার প্রথমে দেখতে হবে যে সেল আবিষ্কার কে করলেন, লেখো। সেল was discovered by cell was discovered by Sir Robert Hooke. রবার্ট হুক, দেখো স্যার রবার্ট হুক যে সেলটা আবিষ্কার করেছিল না, তিনি কবে বলতো, ইন 1665, 1665-তে, যখন অণুবীক্ষণ যন্ত্র তৈরি হলো তারপর। তো সেলকে আবিষ্কার করলেন রবার্ট হুক, কিন্তু কথা হচ্ছে তিনি যে সেলটি আবিষ্কার করেছিলেন এটাও স্টেটমেন্ট বেসড একটা কোয়েশ্চেন এসছে, তিনি কেমন ধরনের সেল আবিষ্কার করেছিলেন। রবার্ট হুক সবার প্রথমে সেল আবিষ্কার করেছেন, এটা ঠিক কথা, কিন্তু তিনি যে সেলটি আবিষ্কার করেছিলেন সেটি ছিল একটি মৃত সেল। হ্যাঁ লেখো, হি ফাউন্ড হি ফাউন্ড আ ডেড সেল, হি ফাউন্ড আ ডেড সেল ফ্রম ফ্রম দ্য বার্ক, ফ্রম দ্য বার্ক অফ কর্ক।
কর্ক থাকে না, সেই কর্কের ছিপি আগেকার দিনে হোমিওপ্যাথি ওষুধের যে মুখগুলো ওই কর্কের ছিপি দিয়ে বন্ধ করা হতো। আমরা বুঝতে পারছি কোনটার কথা বলছি আমরা এখানে। কর্ক হচ্ছে এক ধরনের উদ্ভিদ, সেই কর্কের যে মানে ছাল, সেই ছাল থেকে তিনি মৃত সেল, হি ফাউন্ড আ ডেড সেল ফ্রম দ্য বার্ক অফ কর্ক, কর্কের ছাল থেকে। হ্যাঁ বলো। হ্যালো স্যার। বলো বলো। জি স্যার, কর্ক যেটা বলতে চাইলেন, মানে আগেকার দিনে যে বোতলের ছিপিতে যেটা দিয়ে হ্যাঁ ঢাকনা হিসেবে ইউজ করা হতো, মানে আটকিয়ে রাখা হতো, ওইটা তো? হ্যাঁ 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 হ্যাঁ, চলো। আর জীবিত কোষ সবার প্রথমে যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন এভি লিভেনহক, অর্থাৎ অ্যান্টন ভন লিভেনহক। এই পয়েন্টটাও লিখে রাখো যে ফার্স্ট টাইম live cell was discovered by Sir Anton von Leeuwenhoek, স্যার অ্যান্টন ভন লিভেনহক। ঠিক আছে, স্যার অ্যান্টন ভন লিভেনহক তিনি কি করেছিলেন, জীবিত সেল আবিষ্কার করেছিলেন। কোত্থেকে বলো তো? একটা ব্যাকটেরিয়া থেকে, ফ্রম আ ব্যাকটেরিয়া একটা ব্যাকটেরিয়া থেকে। ওই ব্যাকটেরিয়াটার নাম কি ছিল বলো তো? ওই ব্যাকটেরিয়াটার নাম মাইকোপ্লাজমা, কল্ড মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমা নামক ব্যাকটেরিয়া থেকে তিনি সবার প্রথমে জীবিত সেল আবিষ্কার করেছিলেন। এই মাইকোপ্লাজমা যখন বললাম, এর সঙ্গে একটা পয়েন্ট লিখে রাখো, পৃথিবীতে সব থেকে ছোট সেল সেটা কিন্তু এই মাইকোপ্লাজমারই সেল। তাহলে লিখে রাখো যে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম is the smallest cell. ওকে, তাহলে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হচ্ছে সব থেকে ছোট্ট সেল। ওকে, আর যদি বলে সব থেকে বড় সেল কোনটি, দ্য লার্জেস্ট সেল। হ্যাঁ একদমই তাই, দ্য লার্জেস্ট সেল, সব থেকে বড় সেল হচ্ছে উট পাখির ডিম, অর্থাৎ অস্ট্রিচ এগ। ঠিক আছে, অস্ট্রিচের ডিম। এটা কত ওজন বলো তো? 1250 গ্রাম। 1250 গ্রাম। আর যদি বলা হয় যে মানব দেহের সব থেকে দীর্ঘতম সেলের নাম কি, আমরা পড়ে এসেছি, এটা আমরা বলতে পারবো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দ্য লংগেস্ট সেল অফ হিউম্যান বডি, হিউম্যান বডির লংগেস্ট সেল হচ্ছে নিউরন সেল। কত সেন্টিমিটার এটা ছিল বলো? 90 সেন্টিমিটার। আর যদি বলা হয় মানব শরীরের সব থেকে বড় সেলটির নাম কি, দ্য লার্জেস্ট, এটা লংগেস্ট, এটা লার্জেস্ট, দ্য লার্জেস্ট সেল। হ্যাঁ একদমই তাই, দ্য লার্জেস্ট সেল অফ হিউম্যান বডি ইজ ওভাম। ইয়েস, ওভাম। আর the smallest cell of হিউম্যান বডির সব থেকে ছোট্ট সেল কোনটা? স্পার্ম। হ্যাঁ, শুক্রাণু। এই ওভামের বাংলা হচ্ছে ডিম্বাণু, আর স্পার্মের বাংলা হচ্ছে শুক্রাণু। ওকে, তাহলে এইখান থেকে দেখো রিপিটেটিভ কোয়েশ্চেন্স করে। ঠিক আছে, লংগেস্ট সেল, লার্জেস্ট সেল, স্মলেস্ট সেল, ইত্যাদি ইত্যাদি গেল। এবার যদি বলা হয় যে মানব শরীরের সেলের সংখ্যা কত, লিখো নাম্বার অফ সেল ইন হিউম্যান বডিতে। দাদা, অস্ট্রিচ এগের ওয়েটটা কত লিখেছেন? 1250 গ্রাম। 1250 গ্রাম। 10 raised to the power 14 এইটা। এবার এটা গুণে দেখো কতগুলো হয়। আচ্ছা, আর একটা নোট নাও
যে স্টাডি অফ সেল, সেল সম্পর্কে পড়াশোনাকে কি বলে? স্টাডি অফ সেল, সেল সম্পর্কে পড়াশোনাকে বলা হয় সাইটোলজি। সাইটোলজি, সাইটোলজি বলে। ওকে, CYTOLOGY, সাইটোলজি হলো। নাম্বার অফ সেল বললেন যে ওটা? নাম্বার অফ সেল হচ্ছে 10⁻14। নাম্বার ওপরে লিখেছি দেখো, এই যে এটা লেখা, নাম্বার অফ সেল ইন হিউম্যান বডি, মানব শরীরের সেলের সংখ্যা 10⁻14। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, ওই জীবিত সেল যেটা যিনি আবিষ্কার করেছিলেন লিওয়েন হক, ওনার মানে আবিষ্কার করার সালটা কত? এটা ভাই আমার জানা নেই, একটু গুগল করলেই পেয়ে যাবে, এটা ইম্পর্ট্যান্ট নয় মনে রাখার জন্য। ওকে, ওকে। হ্যাঁ চলো, তাহলে এটা মুছে দেবে এবার। নোট হয়েছে সবার? হ্যাঁ দাদা হয়ে গেছে। বেশ, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লিভিংস এর ক্লাসিফিকেশন করব সেলের বেসিসে। তাহলে খাতার মধ্যে হেডিং লাগাও যে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ লিভিংস, জীবের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ লিভিংস অন দ্য বেসিস অফ সেল, অন দ্য বেসিস অফ সেল, সেলের উপর ভিত্তি করে জীবের ক্লাসিফিকেশন। দেখো, সেলের উপর ভিত্তি করে জীবকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলি ইউনিসেলুলার লিভিং, আরেকটাকে আমরা বলি মাল্টিসেলুলার লিভিংস। ইউনিসেলুলার লিভিংস আর মাল্টিসেলুলার লিভিংস, এই হচ্ছে দুই প্রকারের লিভিংস রয়েছে, দুই প্রকারের জীব রয়েছে। ইউনিসেলুলার লিভিংস মানে এককোষী জীব, বাংলা এটাকে বলে এককোষী জীব। আর এটা হচ্ছে বহুকোষী জীব, বহুকোষী জীব, এককোষী জীব আর বহুকোষী জীব গেল। ইউনিসেলুলার লিভিংস মানে কি, যে যে লিভিংসটা, যে জীব একটি মাত্র কোষ দিয়ে তৈরি হয়েছে, দেখো মেড আপ অফ অনলি ওয়ান সেল, যে একটি মাত্র সেল দিয়ে তৈরি হয়েছে। আর মাল্টি সেলুলার লিভিংস মানে যেটা মোর দ্যান ওয়ান সেল দিয়ে ক্রিয়েট হয়েছে। তাহলে লেখো মেড আপ অফ মোর দ্যান ওয়ান সেল, মোর দ্যান ওয়ান সেল, একটা সেলের বেশি সেল দিয়ে যেটা তৈরি হয়েছে। এটার ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল বলি, তাহলে এখানে হচ্ছে অ্যামিবা, তারপরে রয়েছে তোমার কি বলো, প্যারামিসিয়াম, হ্যাঁ ইউগ্লিনা, ব্লু গ্রিন অ্যালগি, ইউগ্লিনা ইটিসি। স্যার উপরেরটা কি লিখেছেন ওটা বুঝতে পারলাম না। প্যারামিসিয়াম, প্যারামিসিয়াম। PARAMICIUM, প্যারামিসিয়াম, ব্লু গ্রিন এলগি, ইউগ্লিনা ইটসেট্রা। ওকে, আর এই মাল্টিসেলুলার জীবের মধ্যে এক্সাম্পল লিখবা যত ধরনের অ্যানিমালস আছে, প্রাণী আছে, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস, উদ্ভিদ এবং কি বলে প্রাণী। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে অ্যামিবাকে নিয়ে, কি জিজ্ঞেস করে বলো দেখি। নার্ভাস সিস্টেম আমরা পড়ে এসেছি না, তো মনে রাখবে অ্যামিবাতে কোনো নার্ভাস সিস্টেম থাকে না। হ্যাঁ, অ্যামিবা does not have any নার্ভাস সিস্টেম, অ্যামিবার কোনো নার্ভাস সিস্টেম নেই। গেল। এখান থেকে অ্যালগি থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, স্টাডি অফ অ্যালগি নিয়ে পড়াশোনাকে কি বলে? অ্যালগি নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে ফাইকোলজি। অ্যালগি মানে কি বলো বাংলা, এটাকে কি বলে? শৈবাল, ঠিক আছে, শৈবাল বলে এটাকে। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখান থেকে খুব ইম্পর্টেন্ট, যেমন দেখো ভাইরাসের না সেল থিওরি ফলো করে না,
ভাইরাসের যে প্রপাগেশন হয় বা ভাইরাসের যে ওদের যে লাইফ সার্কেল, সেই জায়গাতে একটা সেলের যে থিওরি, সেই সেলের থিওরি ভাইরাস ফলো করে না। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে রাখো। ভাইরাস ডাজ নট ফলো, ভাইরাস ডাজ নট ফলো দ্য সেল থিওরি। সেল থিওরি কিন্তু এই ভাইরাস ফলো করে না। হলো। এবার আমরা সেল থিওরি সম্পর্কে মূল মূল কথাগুলোকে জানার চেষ্টা করবো, অ্যাকচুয়ালি সেল থিওরি কি। হ্যাঁ বলো দেখি, বলো কি বলছো বলো। ভাইরাস ফলো করে না কেন স্যার? হ্যাঁ, সেল থিওরি ভাইরাস ফলো করে না কারণ ভাইরাসের যে স্ট্রাকচার, ঠিক আছে না, ওর যে গঠন বা ওর যে ক্রিয়েশন বা ফরমেশন, সেটা একটু ডিফারেন্ট হয় আদার্স লিভিংস থেকে। এই কারণে ভাইরাস সেল থিওরি ফলো করে না, ঠিক আছে। চলো, সেল থিওরির মূল 4টে পয়েন্ট আছে। সেল থিওরিতে মূল 4টে পয়েন্ট আছে। সেল থিওরি দিয়েছিলেন হচ্ছে সেলডন আর সেওয়ান, ঠিক আছে। এই সেলডন সেওয়ানের দেওয়া থিওরি 1839-এ দিয়েছিলেন তিনি। কি থিওরি দিয়েছিলেন? 4টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, কেন স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসে এই জন্য। ওকে, সো এই পর্যন্ত হয়েছে, মুছে দেবো। ওকে, চলো হেডিং লাগাও, সেল থিওরি। সেল থিওরি, সেল থিওরি দিয়েছিলেন হচ্ছে, দেখো, propounded by M. Sladen and Theodore বা T. Swan। এই যে এই দুজন ব্যক্তি ইন 1839, 1839-এ সেলডেন আর সোয়ান, এই দুইজন ব্যক্তি সেল থিওরি দিয়েছিলেন। সেই সেল থিওরিতে তিনি 4টে পয়েন্ট তারা প্রপাউন্ড করেছিলেন। কি প্রথম পয়েন্ট ছিল যে, লেখো, অল লিভিং অর্গানিজম, এক মিনিট, লিভিংস না দিয়ে এটাকে অ্যাডজেক্টিভ করে দিই, all living organisms are composed of one or more cells। সবার প্রথম কথা, সেল থিওরির সবার প্রথম কথা, সেল থিওরি দেখো আমাদের যেমন এইচএসএ যেমন সেল থিওরি পড়েছো, বা বিএসসি করবার সময় যে সেল থিওরি পড়েছো, আমাদের অতটা জানার দরকার নেই। সেল থিওরিতে মোট 4খানা পয়েন্ট আছে। এই 4খানা পয়েন্টই আমাদের জন্য দরকার জানা। প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা হচ্ছে যে অল লিভিং অর্গানিজমস, এই পৃথিবীতে যত ধরনের জীবন আছে, জীব আছে, তারা সবাই কেউ না কেউ একটা বা একের অধিক সেল দিয়ে তৈরি হয়েছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা কি? দেখো, the cell is the basic unit of a structure basic unit of a structure and organization in an organism। যে কোনো একটা অর্গানিজম, দেখো অর্গানিজম মানে একটা জীব, যেমন হিউম্যান বিং একটা অর্গানিজম, ঠিক আছে, ডগ একটা অর্গানিজম, একটা ট্রি একটা অর্গানিজম মানে জীব। তাহলে দ্য সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন ইন অ্যান অর্গানিজম। একটা অর্গানিজমের মধ্যে সেল, ওই প্রথম যে পয়েন্টটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই কথাটা এখানে বলা হচ্ছে। 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে না,
যে কোনো সেল তৈরি হয় তার প্রি এক্সিস্টিং সেল থেকে। এই 3 নম্বর পয়েন্টটাকে ডিসকাস করলে বা এই 3 নম্বর পয়েন্টটাকে যদি আমরা অনুধাবন করি তাহলেই বুঝতে পারবো। দেখো আমাদের আমরা যখন কয়েকজন বন্ধু একত্রিত হই টাইম পাস করার জন্য, যখন বিভিন্ন ধাঁধা খেলি, তখন ছোটবেলা থেকে একটা প্রশ্ন আমরা সবাই একে অপরকে করে এসছি যে ডিম আগে না মুরগি আগে, এরকম বলেছি কিনা? হ্যাঁ, এই প্রশ্ন করেছি আমরা তো হ্যাঁ হ্যাঁ করতাম। স্যার। তাহলে সেই ডিম আগে না মুরগি আগে, অনেক এই অভিযোগ। বিষয়টা, হ্যাঁ এই বিষয়টা এখানে ভাবতে হবে। দেখো জীবের সৃষ্টিতে ডিমটাই যে আগে আসা উচিত তাই না? কারণ সিঙ্গেল সেল থেকে এগ হচ্ছে একটা ইউনিসেলুলার, মানে ইউনিসেলুলার পার্ট, আর মুরগিটা হচ্ছে একটা মাল্টিসেলুলার পার্ট। সেই ক্ষেত্রে ডিম আগে আসা উচিত। 3 নম্বর পয়েন্ট কি বলছে? 3 নম্বর পয়েন্ট বলছে সেলস আর নয়, দাঁড়াও একবারে এখানে নিয়ে ভাবটা দিয়ে দিই। সেলস অ্যারাইজ, ARISE, cells arise from pre-existing cells। খুব গুরুত্বপূর্ণ কথা। যদি কোনো সেল তৈরি হতে হয় তাহলে তার একটা প্রি এক্সিস্টিং সেল লাগবে, অর্থাৎ যে সেল আছে তারই পরবর্তী নেক্সট একটা সেল তৈরি হবে। ঠিক আছে, তাহলে সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। প্রি এক্সিস্টিং সেলটা যদি না থাকে তাহলে নিউ সেলের আবিষ্কার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, এটা 3 নম্বর কথা। 4 নম্বর কথা হচ্ছে এই সেল এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। চলো লেখো, নিউক্লিয়াস ইজ দ্য important part of cell। তাহলে সেল এর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নিউক্লিয়াস। এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? লেখো, নিউক্লিয়াস was found by রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। ওকে, এবার আমরা দেখতে চলেছি। তাহলে এই হলো সেল থিওরি। সেল থিওরির 4টে পয়েন্ট মনে থাকবে তো আমাদের। প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে সকল জীব একটি বা একের অধিক সেল দিয়ে তৈরি হয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেল হচ্ছে একটা অর্গানিজমের, একটা বডির বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো সেল তৈরি হয়েছে তার প্রি এক্সিস্টিং সেল থেকে। যে সেল পৃথিবীতে বিদ্যমান নেই তার নিউ ভার্সন কখনো ক্রিয়েট হবে না, প্রি এক্সিস্টিং কোনো সেল থেকে নতুন সেলের জন্ম হবে। এটা 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেলের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নিউক্লিয়াস। আমরা যখন ধীরে ধীরে যাব পড়বো কেন সেলের গুরুত্বপূর্ণ পার্ট নিউক্লিয়াস। কেন? দেখো একটা সেল, তাকে তো প্রোপাগেট করতে হবে, তাকে সেল ডিভিশনে অংশগ্রহণ করতে হবে। কারণ একটা সেল তার টাইম হলে, তার পিরিয়ড শেষ হলে সে মরে যাবে, তার জন্য তাকে নতুন একটা সেল সৃষ্টি করে যেতে হবে। তাহলে যদি নিউক্লিয়াস না থাকে তাহলে আমি নতুন সেল তৈরি করতে পারবো না। তাহলে সেই দিক থেকে কিন্তু নিউক্লিয়াস ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে একটা বডির বৃদ্ধিতে, একটা বডির গ্রোথের ক্ষেত্রে এবং নিউ প্রপাগেশনের ক্ষেত্রে। ওকে, বেশ, এই দিকটাতে আমরা যাব। তার আগে আমরা দেখব টাইপ অফ সেল। সেল কয় প্রকার? দেখো সেল হচ্ছে 2 প্রকার। একটাকে বাংলাতে আমরা বলি আদি কোষ আর আদর্শ কোষ। ইংরেজিতে ওটাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ, আর একটা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। ওকে চলো এখানে যাবো। তাহলে এটা মুছে দেবো, কি মুছে দেবো এখানে? হ্যাঁ স্যার। ওকে চলো, হেডিং লাগাও, টাইপ অফ সেলস। টাইপ অফ সেলস, কোষের প্রকারভেদ। দেখো কোষ হচ্ছে 2 প্রকার,
সেলকে আমরা যদি ভাগ করি, সেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রো ক্যারিওটিক সেলস, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক ইউক্যারিওটিক সেলস। প্রোক্যারিওটিক সেলস মানে এটা আদিকোষ বা প্রাচীন কোষ, আদিকোষ বা প্রাচীন কোষ, প্রাচীন কোষ। আর ইউক্যারিওটিক মানে আদর্শ কোষ, আদর্শ কোষ। এর পয়েন্ট এখানে, এর পয়েন্ট এখানে। যখন আমরা প্রোক্যারিওটিক কোষের কথা বলছি, আদি কোষ বা প্রাচীন কোষ, বুঝতেই পারছি যে এটা হচ্ছে আনডেভেলপড সেল বা প্রিমিটিভ সেলস। হ্যাঁ, লিখো প্রিমিটিভ or undeveloped cells। আর এটা কি হবে তাহলে? এটা হবে একদম ডেভেলপড সেলস, ডেভেলপড সেলস। এই যে প্রিমিটিভ বা আনডেভেলপড সেলস বললাম আর ডেভেলপড সেলস বললাম, এই জিনিসটাকে আমরা অনুধাবন করতে পারবো যে চ্যাপ্টারটাতে, সেটা হচ্ছে এভলিউশন। ঠিক আছে, এভলিউশন চ্যাপ্টারটা যখন দেখো, এভলিউশন চ্যাপ্টারটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিছু স্ট্যাটিক পার্টেই আটকে থাকে, বুঝতে পারছো? কিছু স্ট্যাটিক কথা জিজ্ঞেস করা হয় এর থিওরি থেকে, কে এই থিওরি দিয়েছিলেন, এই থিওরিকে কে খণ্ডন করেছিলেন, কে এই থিওরির পক্ষে রায় দিয়েছিলেন, এই সমস্ত বেসিক কিছু স্ট্যাটিক পার্ট জিজ্ঞেস করা হয়। যদি আমাদের সময় হয় তাহলে এভলিউশনটাকে খুব সুন্দর করে পড়ানোর ইচ্ছা আমার আছে, দেখা যাক কতদূর কি হয়। চলো তাহলে এভলিউশন হচ্ছে আমাদের একদম বায়োলজির লাস্ট টপিক। চলো তাহলে প্রিমিটিভ আর আনডেভেলপড সেলস হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর ইউক্যারিওটিক সেলস হচ্ছে ডেভেলপড সেলস। ওকে, যার জন্য প্রোক্যারিওটিক সেলের মধ্যে, হ্যাঁ বলো হ্যালো বলো। দাদা, ইউক্যারিওটিক সেলকে বাংলা কি লিখেছো এটা? আদর্শ, ও এটা আ হবে, হ্যাঁ আদর্শ ঠিক কোষ, আছে, আদর্শ ঠিক কোষ। আছে। হ্যাঁ চলো, এটা হচ্ছে স্মল ইন সাইজ, স্মল ইন সাইজ। এটা সাইজে ছোট হয়, কেন কি এর মধ্যে অনেক কম্পোজিশন মিসিং থাকে। আর এটা সাইজের দিক থেকে একটু বড় হয়, লার্জ ইন সাইজ, লার্জ ইন সাইজ। ওকে গেল। তারপর পয়েন্ট যদি বলি যে প্রোক্যারিওটিক সেলের কথা যদি আমরা বলি, তাহলে প্রোক্যারিওটিক সেলে না আছে নিউক্লিয়াস, না আছে সেল মেমব্রেন, মানে সেল মেমব্রেন থাকে, নিউক্লিয়াস মেমব্রেন থাকে না, সরি। তাহলে এর মধ্যে কি প্রোক্যারিওটিকের মধ্যে নিউক্লিয়াস থাকে না, হ্যাভিং নো নিউক্লিয়াস, এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। আর নিউক্লিয়াস না থাকার জন্য নিউক্লিয়াস মেমব্রেনটাও থাকে না, নিউক্লিয়াস মেমব্রেন। তাহলে নিউক্লিয়াস সেল আর নিউক্লিয়াস মেমব্রেন দুটো থাকে না। ফোন করলাম কতবার, তুই তোর ফোন রিসিভ হলো না। হ্যাঁ রাজীব ভাই ফোন করেছিল, ফোন করে বলছে ওকে বাড়ি যেতে। আচ্ছা, হ্যাভিং নো নিউক্লিয়াস অ্যান্ড নিউক্লিয়াস মেমব্রেন। তাহলে নিউক্লিয়াস মেমব্রেন বলো, নিউক্লিয়াস বলো, এটা প্রোক্যারিওটিকের মধ্যে থাকে না, কিন্তু এটার মধ্যে থাকে। হ্যাভিং বোথ নিউক্লিয়াস অ্যান্ড ইটস মেমব্রেন। ওকে, নিউক্লিয়াসও থাকে, নিউক্লিয়াস মেমব্রেনও থাকে, গেল। এরপর কি দেখো, আমরা সেল অর্গানেলস পড়বো, ঠিক আছে? এর মধ্যে সেলের মধ্যে কি কি থাকে সে সমস্ত। তো প্রোক্যারিওটিক কোষের মধ্যে সেল অর্গানেলস গুলো থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যে সেল অর্গানেলস থাকে। তাই লেখো হ্যাভিং নো সেল অর্গানেলস, কোনো সেল অর্গানেলস থাকে না, এর মধ্যে থাকে হ্যাভিং সেল অর্গানেলস, সেল অর্গানেলস এর মধ্যে থাকে। এবার একটা পয়েন্ট লেখো, হ্যাভিং
70s, এটা এ 70s টাইপ অফ রাইবোজোম। আমাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই দাদা, 70s বিষয়টা কি, আর এটাতে লেখো হ্যাভিং 80s টাইপ অফ রাইবোজোম। ওকে, তাহলে 70s আর 80s এই বিষয়টা কি দেখো, এটা হচ্ছে সাইজ অনুযায়ী বিভাজন, এটা সাইজ, এটা সাইজ। ওকে, এই সাইজ অনুযায়ী বিভাজন, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল হচ্ছে 70s আর ইউক্যারিওটিক হচ্ছে 80s রাইবোজোমের টাইপ। দাদা একটা সাইজ মানে কিরকম কিরকম সাইজ এটা? এইটাই জন্য দরকার নেই এটা ডিটেলসে যাওয়ার, ঠিক আছে? ঠিক আছে। শুধু এটুকুন জেনে রাখো 70s অফ রাইবোজোম আর 80s টাইপ অফ রাইবোজোম হচ্ছে জাস্ট সাইজ, সাইজ অনুযায়ী ডিভিশন হয়েছে, আর কিছু না। ওকে, তারপর চলো, এই দেখো প্রোক্যারিওটিক কোষের মধ্যে না হিস্টোন প্রোটিনটা থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যে হিস্টোন প্রোটিনটা থাকে। তাহলে লেখো হ্যাভিং নো হিস্টোন প্রোটিন, এর মধ্যে হিস্টোন প্রোটিনটা থাকে না, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে হিস্টোন প্রোটিনটা থাকে। হ্যাভিং হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিনটা এখানে থাকে। ওকে, এবার এক্সাম্পল লিখতে হবে যে, তাহলে এখানে আমার এক্সাম্পল লেখার জায়গা নেই, কিন্তু তোমরা লিখে নিতে পারবে, এখানে আমি মুখে বলে দিচ্ছি, এটার এক্সাম্পল এখানে লিখবা, এটার এক্সাম্পল এখানে লিখবা। লেখো প্রোক্যারিওটিক সেলের মধ্যে এক্সাম্পল লেখো ব্যাকটেরিয়া, প্যারামিসিয়াম, ব্লু গ্রিন অ্যালগি, অ্যামিবা, ভাইরাস, এগুলো সব হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ব্যাকটেরিয়া, প্যারামিসিয়াম, ব্লু গ্রিন অ্যালগি, অ্যামিবা, ভাইরাস, ইটিসি, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলস। লিখে নিয়েছো? স্যার স্যার এগুলো মনের রাজ্যের অন্তর্ভুক্ত তাই? এমনি মনে থেকে যাবে। ব্যাকটেরিয়া, প্যারামিসিয়াম, ব্লু গ্রিন অ্যালগি, অ্যামিবা, ভাইরাস, এগুলো সব হচ্ছে প্রোক্যারিওটিক সেলস রয়েছে এদের মধ্যে, মনে থেকে যাবে। কেন মনে স্যার থেকে বলছি যাবে? মনের রাজ্যের অন্তর্ভুক্ত তাই তো এরা স্যার, প্রোক্যারিওটিক গুলো হ্যাঁ, কি বলে আরেকবার বলো? মনের রাজ্যের অন্তর্ভুক্ত। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি বুঝতে ভুল করেছি। আচ্ছা চলো, ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল লেখো। ইউক্যারিওটিক সেলের মধ্যে লেখো অ্যানিমাল সেল আর প্লান্ট সেল। অ্যানিমাল সেল অ্যান্ড প্লান্ট সেলস, অ্যানিমাল সেলস আর প্লান্ট সেলস, এই হচ্ছে ইউক্যারিওটিক সেলস। ওকে, বেশ। এরপর দেখো আমি দুটো ছবি আঁকবো, বইয়ের মতন ছবি হবে না, কিন্তু যতদূর পারছি চেষ্টা করছি, আমার সাথে সাথে তোমরাও আঁকবে। চলো তাহলে এটা মুছে দিই। এবার আমরা দুটো জিনিসকে একটু কম্পারেটিভ ওয়েতে দেখবো, অর্থাৎ অ্যানিমাল সেল আর প্লান্ট সেল। সো মে আই রাব ইট? ইয়েস স্যার। ওকে, চলো এক পাশে লেখো অ্যানিমাল সেল, আর এক পাশে লেখো প্লান্ট সেল। 1 মিনিট দাঁড়া, আমি ছবিটা এঁকে নিই, তারপর তোমরা আঁকো, তাহলে সুবিধা হবে। অ্যানিমাল সেল একদিকে, প্লান্ট সেল একদিকে। তাহলে এই আমি ড্র করছি অ্যানিমাল সেল, আর এই আমি ড্র করছি প্লান্ট সেল। একটুখানি প্রথমেই তফাৎটা বোঝার চেষ্টা করো। অ্যানিমাল সেলগুলো না একটু সার্কুলার শেপ হয়, অথচ প্লান্ট সেলগুলো যেটা হয় না, প্লান্ট সেলগুলো হচ্ছে একটু মানে চারকোনা হয় আর কি, কোয়াড্রু। হ্যালো, হ্যাঁ বলো। না না, বলছি শোন, ওই আমাদের এই 1 মিনিট দাঁড়াও তো তোমরা, আমি একটু কথা বলে আসি।
ওকে, তাহলে অ্যানিমাল সেলটা একটু কি হচ্ছে দেখতে পাচ্ছি, একটু সার্কুলার শেপের হয়, আর প্লান্ট সেলটা একটু কোয়াড্রেটিক মানে হয় আর কি, পুরো গোল হয় না, এটা আর কি প্রথম তফাৎ বোঝা যাচ্ছে। চলো এইবার আমি কি কালি চেঞ্জ করে করে ছবিগুলো আঁকবো নাকি, তাহলে বুঝতে সুবিধা হতো। ঠিকই ঠিকই, তোমরা এইটুকু এঁকে নিয়েছো তো, তোমরা এরকম করে করে এঁকে নাও। চলো এই একই কালি দেবো, যেটা যেটা সেম সেটা সেটা একই রঙের রং দিয়ে দিয়ে দিচ্ছি। এটাও হয়ে গেল। এইবার কালার কোনটা নিব, এটা নিই, এটা নিয়ে এই জায়গাটাতেই আঁকি। এটা হলো, আমার মতো তোমরা আঁকো, তোমরা অন্য কালি চেঞ্জ করার দরকার নেই, জাস্ট অ্যাজ ইট ইজ একটুখানি আঁকার চেষ্টা করো। থেকে শুরু করে এরকম, এটার ক্ষেত্রে এরকম দিয়ে দিই, এটা এখান থেকে এসে জিগজ্যাগ 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 জিগজ্যাগ। তোমরা কিন্তু আঁকো, নাহলে টাইমটা অনেকটা লেগে যাবে। আঁকছো তো সবাই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ স্যার। আঁকো আঁকো আঁকো। দেখো আজকের পর থেকে আর সেল নিয়ে কোনো প্রবলেম থাকবে না, এটুকু আমি বলে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে ছবি। এটাও হয়ে গেল। এবার কালি চেঞ্জ, এবার কি কালি নিই, এটা নিই, নিয়ে এটা এখানে দিয়ে দিই, শেডি ব্ল্যাক, এটা গেল, আর এইখানে একটা ফিগার দিয়ে দিই। এটা গেল, আর বাকি রইলো কি, গলগি বডি। গলগি বডি কোথায় দেবো, এখানে এখানে দিয়ে দেবো। ওকে, তাহলে কালারটা চেঞ্জ করি, কোনটা নেব কোনটা নেব, এটা নিই, গলগি বডি। এটা, তারপর কি আছে, তারপর এটা দিয়ে দিই, এটা দিয়ে, এটা কি বলতো, এটা হচ্ছে সেন্ট্রোজম, এটা হলো সেন্ট্রোজম ড্র করছি। জিনিসটা এরকম অনেকটা এরকমই থাকে, তা আমরা তো আর হুবহু কপি করতে পারবো না, এই জন্য আমাদের বোঝার জন্য জাস্ট পরীক্ষায় কটা প্রশ্ন আসবে সেটার উত্তর দেওয়ার জন্য এরকম আর কি ফিগারটা হলো। গেল।
আর এটার মধ্যে আর কিছু আছে? আর কিছু নেই। চলো এবার তাহলে ব্ল্যাক নেও। সমগ্র কোষ জুড়ে এটা কি দিচ্ছি বলো তো? এটা কি দিচ্ছি? প্রোটোপ্লাজম দিচ্ছি। এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। একটু টাইম লাগছে বটে, বাট দেখো পুরো সিনারিওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। অ্যাজ ইট ইজ তোমরা এঁকেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আঁকো আঁকো। হয়ে গেছে স্যার। হয়ে গেছে, দাঁড়াও আমি একটুখানি করি, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে যারা চাইবে। ভালোই লাগছে। আর একটুখানি দাঁড়াও, হয়ে গেল প্রায়। তাহলে এই প্রোটোপ্লাজমটা দিলেই হয়ে যাবে। প্রোটোপ্লাজম কয় প্রকার বলো তো? দুই প্রকার। একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা নিউক্লিওপ্লাজম। তো প্রোটোপ্লাজমের সাইটোপ্লাজমটা করলাম, নিউক্লিওপ্লাজমটা অন্য কালি দিয়ে করছি, দাঁড়াও। হয়ে গেছে, কালো কালি দিয়ে দিই। এবার নামকরণের পালা। ঠিক আছে, চলো। সবার প্রথমে অ্যানিমাল সেল এটা দেখতে পাচ্ছ, অ্যানিমাল সেল এটা, আর প্লান্ট সেল এটা। সবার প্রথম এক এক করে আমরা লিখব। এই যে যে ডট ডট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, এইখানে যে 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 ডট ডট গুলো দেখতে পাচ্ছিলাম, এইগুলোর নাম লেখা আগে। এটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, ঠিক আছে। তারপর এই যে যে দেখছো বা টেলিফোনের তারের মতন দেখতে পাচ্ছ, টেলিফোনের তারের মতো এটাও এটাও দুটোরই, উদ্ভিদ কোষক আর প্রাণী কোষক যায়। এটাকে বলা হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়ার। হ্যাঁ, তো এটাকে বলে একটা হচ্ছে স্মুথ ওয়াল ইয়ার। ইয়ার মানে এখানে পাশে লিখে দিচ্ছি, ইয়ার এর ফুল ফর্ম হচ্ছে এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইয়ার, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে একটা হচ্ছে স্মুথ ওয়াল ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, ওপর থেকে নামকরণ করতে করতে সেটা ভালো হবে। তারপরে দেখো এই যে যে এই যে যে কটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসগুলো, এটার ক্ষেত্রেও এইগুলোকে বলা হয় গলগি বডি। গলগি বডি, গলগি বডি। আর এটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিয়াস। আর এই যে নিউক্লিয়াসের মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এইটাকে বলে নিউক্লিওলাস। নিউক্লিওলাস নিউক্লিয়াসের মাঝখানে থাকে। এই যে যেটা দেখতে পাচ্ছ, কোষের মধ্যে দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, একটা হচ্ছে স্মুথ ওয়াল, একটা হচ্ছে রাফ ওয়াল। রাফ ওয়াল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আচ্ছা, গেল।
এইটা দেখতে পাচ্ছ, এইটাকে বলে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এটাও তাই, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হয়ে গেল। এইটাকে বলে কি বলতো, এটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রোজম। সেন্ট্রোজম, CENTROSOME, সেন্ট্রোজম। দেখো উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজম থাকে না। উদ্ভিদ কোষে যেটা থাকে এইটা কি বলতো, এইটা হচ্ছে প্লাস্টিড বলে। দেখো প্লাস্টিড আবার প্রাণী সেলে থাকে না, প্রাণীদের সেলে প্লাস্টিড থাকে না। এইটাকে কি বলে বলতো, এটাকে বলে লাইসোজোম। লাইসোজোম, এটা লাইসোজোম। দেখো আবার লাইসোজোম প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে লাইসোজোম নেই। ঠিক আছে, এই যে লাল যেটা, এটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন। ওকে, আরেকটা জিনিস আমাদের করতে বাকি আছে, সেটা হচ্ছে উদ্ভিদ সেলের ওপর দিয়ে না আর একটা জিনিস থাকে, সেল ওয়াল। যে সেল ওয়াল প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে শুধু সেল মেমব্রেন থাকে। আর এই যে সেল ওয়াল তৈরি হয় কি দিয়ে বলতো, এই প্রোটোপ্লাজম গুলো ধ্বংস হয়ে সেল ওয়াল তৈরি হয় উদ্ভিদ দেহে, উদ্ভিদ কোষে। এটা হলো, এবার নামকরণ করি আবার, ব্ল্যাক ইঙ্ক নিয়ে নিই। তাহলে এটা সেল মেমব্রেন, উদ্ভিদের ক্ষেত্রেও এটা সেল মেমব্রেনই, সেল মেমব্রেনই। কিন্তু উদ্ভিদ কোষে যে একটা জিনিস এক্সট্রা আছে, এটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল কিন্তু প্রাণী কোষে দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে প্রাণী কোষে দুটো জিনিস দেখতে পাবে না, এক হচ্ছে প্লাস্টিড আর এক হচ্ছে সেল ওয়াল। আবার প্রাণী কোষে লাইসোজোম আছে, কিন্তু উদ্ভিদ কোষে লাইসোজোম নেই। বুঝতে পারছো জিনিসগুলো? এবার দেখো কোষের মধ্যে আমি এক ধরনের প্রোটোপ্লাজমের মধ্যে, দেখো একটা প্রোটোপ্লাজম তো লিখেছো, এবার প্রোটোপ্লাজমের না দুটো ভাগ আছে। প্রোটোপ্লাজম দুটো ভাগ, একটাকে বলা হয় সাইটোপ্লাজম, একটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন আর সেল মেমব্রেনের মাঝখানে যে লিকুইডটা থাকে। আরেকবার বলো, ফ্লুইড বিটুইন সেল অ্যান্ড নিউক্লিয়াস ইজ কল্ড সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াস আর নিউক্লিওলাস এর মাঝখানে যেটা থাকে, যে যেটা অরেঞ্জ কালার দিয়ে দেখিয়েছি নিউক্লিয়াসের মধ্যে, এটাকে বলে নিউক্লিওপ্লাজম। তো এখানে নামকরণ করছি না, আমরা পড়ালেখার সময় লিখে নিচ্ছি। এটুকুন তোমরা লিখে নিয়েছো? যদি কেউ পারো একটি স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ তুলনামূলক একটা জিনিস আমরা এখানে দেখতে পারলাম। তাহলে তফাৎটা কি না, অ্যানিমাল কোষের মধ্যে সেন্ট্রোজোম আর লাইসোজোম থাকে, উদ্ভিদ কোষে সেই সেন্ট্রোজোম আর লাইসোজোম থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড আর সেল ওয়াল থাকে, কিন্তু অ্যানিমাল কোষে, প্রাণীদের কোষে সেল ওয়াল আর প্লাস্টিড থাকে না। ক্লিয়ার হলো? এই দুটো তফাৎ। এই জিনিসগুলোকে আমরা একটু নোট ডাউন করে নেব যাতে ভুল না হয়। স্যার, হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলো, শুনতে পাচ্ছি। বলছি স্যার ওই যেটা আপনার নিউক্লিয়াসের ভিতরে যে, বলছি নিউক্লিয়াসের ভিতরে যে আমাদের ফ্লুইডটা বললেন, তো ওইটা লেখা হলো না, ওটা কি আলাদা আচ্ছা করে নোট চলো, লিখে নেবো বা ওটা বলে দেবেন একটু? হ্যাঁ, আমি তো এই কটা সবকটাই নোট লেখাবো, ওই জন্য দিচ্ছিলাম। চলো লিখেই নাও। এই যে যে লিকুইডটা দেখতে পাচ্ছ, এইগুলোকে বলে, কারণ প্রোটোপ্লাজম সবকটাই দেখো, একটা সেলের মধ্যে যত ধরনের লিকুইড থাকে সেই সবটা লিকুইডকে প্রোটোপ্লাজম বলে। ঠিক আছে, এবার যেটা নিউক্লিয়াসের বাইরে থাকে সেটাকে বলে সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসের ভেতরে যেটা থাকে সেটাকে বলে নিউক্লিওপ্লাজম। তাহলে এটা লিখেই নাও, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এই যে যে বাইরে যেটা, এই যে ভেতরটা, তাই এগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর যে বাইরেরটা হচ্ছে, এটা লেখো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, এই যে বাইরের এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম।
ওকে, কিন্তু এই টোটাল লিকুইডটাই কিন্তু প্রোটোপ্লাজম, এটা মাথায় রাখতে হবে। টোটাল লিকুইড, একটা সেলের মধ্যে যত লিকুইড থাকে সেটা নিউক্লিয়াসের ভেতরে হোক বাইরে হোক, টোটালটাকে বলবো প্রোটোপ্লাজম। তার মানে প্রোটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ধাত্র, এই সরি, কোষের ধাত্র লিকুইড। চলো, এইটুকুন ছবি যদি হয়ে যায় তাহলে এবার আমরা কতগুলো পয়েন্ট লিখবো। ওকে, 5খানা তফাৎ আছে, 5 ডিফারেন্সেস। যাই নেক্সট পেজে। হয়ে গেছে। বেশ, চলো খাতার মধ্যে লাগাও যে দেয়ার আর, আচ্ছা একটু প্রোনাউন্সিয়েশনটা শিখিয়ে দিই, 1 মিনিট দাঁড়াও। THERE এর উচ্চারণটা হচ্ছে দিয়ার, ঠিক? আর THEIR এটা উচ্চারণ হচ্ছে দেয়ার। এটার মানে তাদের, আর এটা হচ্ছে ইন্ট্রোডাক্টিভ প্রোনাউন, মানে সেখানে বলতে পারে অ্যাডভার্বের ক্ষেত্রে। দেয়ার, এই সরি, দিয়ার, দেয়ার। তাহলে লেখো there are 5 differences, there are 5 differences between animal and plant cells. অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট সেলসের মধ্যে 5টা পার্থক্য আছে। 1 নম্বর, প্লান্ট সেল has cell wall while animal cell কি লিখবো, has not। 2, animal cell has centrosome while plant cell has not। 3 number, animal cell has lysosome while plant cell has not। 4 নম্বর, animal cell is spherical in shape, spherical বুঝতে পারছো তো, গোলকের মতো। while plant cell is irregular shape or almost quadratic in nature, in shape। শেপের দিক থেকে এটা মোটামুটি কোয়াড্রেটিক হয়, বাট ইরেগুলার শেপ হয়, সবই যে একই রকম হবে এরকম নয়। আচ্ছা 5 নম্বর পয়েন্টে লেখো যে প্লান্ট সেল হ্যাজ প্লাস্টিড while animal cell has not। এই 5টা হচ্ছে তফাৎ। ওকে, আমরা ছবি দেখে এটা বুঝেই নিয়েছিলাম যে এই 5টা তফাৎ কি কি। চলো এই পর্যন্ত হয়েছে। মে আই রাবিট? হ্যাঁ হয়ে গেছে। হুম,
চলো এরপর হেডিং লাগাও কম্পোজিশন অফ সেলস। কম্পোজিশন অফ সেল। সেলের কম্পোজিশন কি, সেল কি কি দিয়ে তৈরি হয়। তো যখন আমরা সেলের কম্পোজিশনের কথা বলছি, সেলের মধ্যে আমরা তিনটে জিনিস দেখব। এক হচ্ছে সেল মেমব্রেন, নাম্বার 2 হচ্ছে প্রোটোপ্লাজম, আর 3 নম্বর হচ্ছে নিউক্লিয়াস। এই হচ্ছে তিনটে। তো সেল মেমব্রেনের কথা লেখো। সেল মেমব্রেন, তো সেল মেমব্রেন হচ্ছে একটা সেলের আউটার মোস্ট পার্ট। লেখো আউটার মোস্ট মেমব্রেন অফ আ সেল। একটা সেলের সব থেকে বাইরের পার্ট হচ্ছে সেল মেমব্রেন। এটা তৈরি হয় ফ্যাট, প্রোটিন আর লিপিড দিয়ে, খুব ইম্পর্টেন্ট। লেখো ইট ইজ মেড আপ অফ it is made up with of না দিয়ে লেখো it is made up with fat, প্রোটিন আর হচ্ছে লিপিডস। এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে সেল মেমব্রেন ফ্যাট, প্রোটিন, লিপিড দিয়ে তৈরি হয়, তো সেল মেমব্রেনে কোন ধরনের লিপিড থাকে। তো মাথায় রাখবে সেল মেমব্রেনে যে লিপিড থাকে সেটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডস ফসফোলিপিডস দিয়ে সেল মেমব্রেন তৈরি হয়। প্রশ্ন এসছে, দেখো যেখান থেকে প্রশ্ন এসছে আমি সেই জায়গাগুলোকে টার্গেট করে আমাদের কিন্তু নোট হচ্ছে। বাকি তো জানতে চাইলে অনেক কিছু জানবার রয়েছে। সো আমাদের ওইটা দরকার নেই। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যতটুকুন দরকার ততটুকুনই করছি। বারবার একই কথা বলি কিন্তু আমি। এটা কি করে জানো, এটা দুটো সেলকে আলাদা করার কাজ করে। ইট সেপারেটস টু সেলস। দুটো সেলকে এরা সেপারেট করার কাজ করে। এই গেল। আজকে আমরা নিউক্লিয়াস পর্যন্ত দেখে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা সেল অর্গানেলস নিয়ে আলোচনা করব। কি সেখানে কি আলোচনা হবে, সেখানে সেন্ট্রোজমের কাজ কি, লাইসোজোমের কাজ কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, এই সমস্ত বিষয় নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। সো সেল মেমব্রেন সম্পর্কে এই পর্যন্ত কথা। সো মে আই রাবিট। বুঝবো? চলো লেখো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা সেলের ফিজিক্যাল যে বেস, তাই না, একটা কোষের। স্যার হ্যাঁ বলো। স্যার আমার বাড়িতে একজন একটু অসুস্থ হয়ে পড়ছে, আমি ক্লাসটা একটু লিভ করছি। ওকে হ্যাঁ, ওকে 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 যাও যাও যাও। ঠিক আছে। তো প্রোটোপ্লাজমটা হচ্ছে, দেখো প্রোটোপ্লাজমটা বুঝতেই পারছো যে কোষের ভেতরকার যে লিকুইড বা ফ্লুইড, সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে লিকুইড একটা কোষের মধ্যে যতটুকুন যেভাবে থাকবে, সেটা একটা কোষকে একটা স্ট্রাকচার প্রদান করবে, তাতে একটা ফিজিক্যাল শেপ দেবে। এই জন্য না এই প্রোটোপ্লাজমকে বলা হয় ফিজিক্যাল বেস অফ লাইফ। ঠিক আছে, লেখো লেখো যে ইট ইজ অ্যাকচুয়ালি the physical base of life, and it is said by, এবং এই কথাটা কে বলেছে সেটাও পরীক্ষায় জিজ্ঞেস করেছে, and it is said by স্যার হাসলে। এটার রং কেমন হয়? It is
কালারলেস স্টিকি ফ্লুইড, আঠালো চ্যাটচেটে স্টিকি ফ্লুইড, রংহীন একটু আঠালো পদার্থ। এবার যদি আমরা প্রোটোপ্লাজমকে যদি আমরা ভাঙি, তাহলে প্রোটোপ্লাজম থেকে দুটো জিনিস পাবো। প্রোটোপ্লাজমকে ভাঙলে দুটো জিনিস পাবো। একটা পাবো হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা পাবো হচ্ছে নিউক্লিওপ্লাজম। একটা কথা শোনো, প্রোটোপ্লাজমের মধ্যে 80% ওয়াটার থাকে, আর 20% থাকে হচ্ছে তোমার 20% থেকে আবার ভাগ আছে, 1 মিনিট দাঁড়াও সুন্দর করে লিখিয়ে দিই এটা। আর হচ্ছে তোমার 19% থাকে হচ্ছে অর্গানিক আর ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস। জৈব এবং অজৈব যৌগ থাকে 19%, আর 1% থাকে হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট আর থাকে হচ্ছে এখানে ডিএনএ। ওকে, এই হচ্ছে ভাগ। তাহলে এবার বোঝার চেষ্টা করো যে এটাকে এভাবেও লিখতে পারো যে এভাবেও এই এই 80%, 1%, 19% এইভাবে না ভাগ করে তবে না এইভাবে লেখো, ভালো হবে, তাহলে সুবিধা হবে। 81% জল করে দাও, 81% জল, আর 19% হচ্ছে এইগুলো। 19% প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএ, অর্গানিক ইনঅর্গানিক কম্পাউন্ডস এগুলো থাকে, আর 81% জল থাকে। এটা প্রপার হবে অ্যাকর্ডিং টু এনসিইআরটি। তাহলে কি বললাম, প্রোটোপ্লাজম দুটো, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম কোনটা? ফ্লুইড বিটুইন সেল অ্যান্ড নিউক্লিয়াস। সেল আর নিউক্লিয়াসের মাঝখানে যে ফ্লুইড, সেটা রয়েছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যেই সকল প্রকার সেল অর্গানেলসকে দেখা যায়। তাহলে লিখো অল সেল অর্গানেলস are found in cytoplasm। এই সাইটোপ্লাজমের মধ্যেই সকল প্রকার সেল অর্গানেলস গুলো থাকে। আর নিউক্লিওপ্লাজমটা কি? এটা নিউক্লিয়াসের মধ্যে যে ফ্লুইড গুলো রয়েছে, ফ্লুইড ইনসাইড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে যে ফ্লুইড রয়েছে এটা, ব্যাস এই পর্যন্ত। আর হচ্ছে কি না, নিউক্লিয়াস। তো চলো এটা মুছে দিই। হ্যাঁ দেখো। ওকে, চল খাতায় হেডিং লাগাও, নিউক্লিয়াস। সবার প্রথমে তো নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন কে? রবার্ট ব্রাউন। লেখো, ইট ওয়াজ ডিসকভার্ড বাই রবার্ট ব্রাউন ইন 1831। আর এই নিউক্লিয়াসকে কি বলে বলো তো? ইট ইজ কল্ড the brain, it is called the brain of the cell or control room of cell, সেলের কন্ট্রোল রুম বলা হয়।
একটা নিউক্লিয়াসকে যদি আমরা খুব সহজভাবে দেখার চেষ্টা করি, তাহলে এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিওলাস। এখান থেকে জালের মতন বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে এসছে, জালিকার মতন দেখতে। ঠিক আছে, এইগুলোকে বলে ক্রোমাটিন। এগুলো কি বলে? এগুলোকে ক্রোমাটিন বলে। তো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ছবি, নিউক্লিয়াসের ছবি। এর মধ্যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিয় পর্দা, বাংলায় বলে নিউক্লিয় পর্দা। আর এই যে যে তারের মতন জিনিসটা দেখছো, এইগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন নেটওয়ার্ক। ক্রোমাটিন নেটওয়ার্ক বলে, ক্রোমাটিন নেটওয়ার্ক। ঠিক আছে, এই যে যে এই যে যে একটা কথা, যে ক্রোমাটিন নেটওয়ার্ক না, আর আর এই যে যে ভেতরে যেটা দেখতে পাচ্ছ, এই যেটা, এটাকে বলে নিউক্লিওলাস। এটাকে বলে নিউক্লিওলাস, নিউক্লিওলাস এটাকে বলে। এই নিউক্লিওলাস কে আবিষ্কার করেছিল বলতো? নিউক্লিওলাস আবিষ্কার করেছিল, was discovered by ফন্টানা। ফন্টানা, বিজ্ঞানী ফন্টানা এই নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, নিউক্লিওলাস আবিষ্কার করেছিলেন, সরি। ক্রোমাটিনটা কি করে দেখো, সেল ডিভিশনের ক্ষেত্রে কাজ করে। আর এই ক্রোমাটিনের তৈরি হয়েছে ডিএনএ, আরএনএ, হিস্টোন, প্রোটিন এইগুলো দিয়ে। তাহলে লিখে রাখো যে ক্রোমাটিন ইজ মেড আপ অফ ডিএনএ, আরএনএ আর হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এইগুলো দিয়ে তৈরি হয়েছে। ক্রোমাটিনের কাজটাকে দেখো, ক্রোমাটিন কোষ বিভাজনের সময় সংকুচিত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়, এটা মাথায় রাখতে হবে। কি বললাম? বললাম যে ক্রোমাটিন কোষ বিভাজনের সময়, মানে সেল ডিভিশনের সময়, বিভাজনের সময়, ক্রোমাটিন কোষ বিভাজনের সময় সংকুচিত হয়ে ক্রোমোজোম এ পরিণত হয়, ক্রোমোজোমে পরিণত হয়। বুঝতে পারছো? তাহলে ক্রোমাটিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ক্রোমাটিনটাই সেল ডিভিশনের সময় সংকুচিত হয়ে এটা ক্রোমোজোমে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা সেল অর্গানেলস নিয়ে আলোচনা করব, সেল ওয়াল, তার ফাংশন কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার ফাংশন কি, গলগি বডির ফাংশন, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম, যা কিছু আছে, ক্রোমোপ্লাস্ট, প্লাস্টিড, ডিএনএ, আরএনএ ইত্যাদি ইত্যাদি বিষয়টা নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, এবং তারপরে সেল ডিভিশন হবে আলাদা করে। তাহলে ভালো থেকো সবাই, গুড নাইট।